যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। সেন্ট মার্টিন এলাকায় বাগান দখল করা হয়েছে, নারকেল বাগান দখল করা হয়েছে উল্লেখ করা হয়েছে। সেন্ট মার্টিনে আদৌ কোনো নারকেল বাগান আছে কিনা সেটা আমাদের জানা নেই। আমরা বিক্ষিপ্তভাবে নারকেল গাছ আছে, আমরা যখন যারা সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছেন তারা দেখেছেন সমুদ্র পাড় দিয়ে বিক্ষিপ্তভাবে নারকেল গাছ আছে, কিন্তু নারকেল গাছের একটা ঘন বাগান আছে এটা বোধহয় আমি কখনো দেখি নাই, কয়েকবার গিয়েছি আমি, কিন্তু যারা সাম্প্রতিককালে গিয়েছেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে একেবারে নারকেলের বাগান নামে কোনো বাগান ওখানে আছে নিশ্চয়ই দেখেননি কেউ। আর এই ধরনের বাগান দখলে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি একজন দায়িত্ববান সরকারি কর্মকর্তা হিসেবে আমার পরিবার বা আমি কারো জমি দখল বেদখলের সঙ্গে কোনো ক্রমেই নৈতিকভাবে বা অন্য কোনোভাবে জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে বিভিন্ন দাগ নাম্বার উল্লেখ করে বিভিন্ন সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়, যেগুলো যোগ করে দেখবেন, যোগ করলে হয় 164.39%। কিন্তু দাবি করা হয়েছে যে আবার আরেক পাড়ায় যেখানে আমাদের 418% জমি রয়েছে। তো যোগ মানে কি এখানে ম্যাথামেটিক্সেরও সমস্যা আছে। তো এখানে আমাদের এই ধরনের কোনো জমি না, আমাদের একটা প্লট আছে বহুদিন আগে, প্রায় আজ থেকে প্রায় 17 বছর আগে আমাদের একটা প্লট কেনা আছে ওখানে। আর আপনারা জানেন যে কিছু বছর আগে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ওখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ রয়েছে। এর ফলে এই জমিগুলো এখন আর কেউ কিনেও না, এগুলো বলতে গেলে পরিত্যক্ত এবং পতিত জমি হিসাবে পড়ে আছে। এবং আমাদের যে স্মল প্লটটা রয়েছে সেটার মধ্যে বালু আছে এবং পাথর রয়েছে, এবং এখানে কোনো গাছপালাও তেমন একটা কিছু নাই। তো এটা একটা, যেহেতু হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ওখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ, সে কারণে বছরের বছর এই জমিগুলোর কোনো অ্যাপ্রিসিয়েশন হয় নাই, রাদার ডেপ্রিসিয়েশন হয়েছে। এগুলো বিক্রি করার চেষ্টা করলে বিক্রি করা যায় না। আর যে পরিমাণ সম্পত্তির কথা বলা হয়েছে সেটা সঠিক নয়, এবং এই আমরা যেটা কিনেছি সেটা আমাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে এবং এটার সোর্সও ট্যাক্স ফাইলে বর্ণনা করা আছে। শেষ কথা এই যে আমার পরিবারের যে সম্পত্তি রয়েছে তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎসে সহকারে সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে সেগুলো বর্ণিত আছে, সন্নিবেশিত আছে। আমার পরিবার তাদের ব্যবসার জন্য এবং আমি নিয়মিতভাবে কর পরিশোধ করি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেরা করদাতার সম্মানও লাভ করেছি। চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে জনগণের সেবার মান বৃদ্ধি করার জন্য কাঠামোগত, প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে, এবং এই শহরের নাগরিকগণ তারা স্বীকার করেন যে এর ফলে যে সেবার ক্ষেত্রে যে প্রভূত উন্নতি ঘটেছিল তাদের কাছে সেটি স্পষ্ট। আইজিপি হিসাবে আমি অত্যন্ত স্বল্পমেয়াদে দায়িত্ব কর্তব্য পালন করি, সে সময় আমি দুর্নীতি এবং এই ধরনের অস্বচ্ছতার বিরুদ্ধে লড়াই করেছি। এখানে শত বছরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বদনাম ছিল পুলিশের, আমি কনস্টেবল সরকারের সহায়তা নিয়ে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগের যে নীতিমালা, সেই নিয়োগ নীতিমালাকে আগাগোড়া খোল নলচে পাল্টে ফেলেছি, এবং এটা এই সাউথ এশিয়ার এখন স্ট্যান্ডার্ড একটা মডেল, এবং যে মডেলের প্রেক্ষিতে গ্রহণ করার প্রেক্ষিতে এখন এই গত কয়েক বছর ধরে আপনারাই মিডিয়াতে যে দেখছেন যে 120 টাকায় মেধাবীরা এবং যোগ্যরা চাকরি পাচ্ছে। তো এবং একই সঙ্গে এখানে আভ্যন্তরীণ পদোন্নতির ক্ষেত্রেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল। আমি আভ্যন্তরীণ পদোন্নতির ক্ষেত্রে যে নীতিমালা ছিল সেটাকেও আমি সংস্কার করেছি, এবং তার ফলে এখন আমাদের কনিষ্ঠ সহকর্মী যারা আছেন পুলিশ বাহিনীতে তারা কিন্তু এখন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে তারা পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করে পদোন্নতি লাভ করছেন, এবং এই পরিবর্তনের সুফল তারা ভোগ করছেন। আইজিপি হিসাবে এই ধরনের কার্যক্রম গ্রহণ করার প্রেক্ষিতে সরকার আমাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছে। সম্পূর্ণ ক্যারিয়ারে আমি পুলিশের আভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, এবং আমার কার্যক্রম এবং আমার বক্তব্য বিভিন্ন সময় মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এবং আমার সহকর্মীরা তার সাক্ষী। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো ব্যক্তিগত কারণে ক্রধান্বিত হয়ে
এই ধরনের তথ্য পরিবেশন করলে, আক্রমণ করলে কিন্তু জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে সবসময় ক্ষুদ্র স্বার্থের উপরে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। বিশেষ করে যারা সমাজের নেতৃত্বস্থানীয় আছেন তাদেরকে বিশেষ করে এই জিনিসটা উপলব্ধি করা দরকার বলে আমি মনে করি। অনেকেই করেন, ডেফিনেটলি, তাহলে তো দেশ এতদূর এগোতে পারতো না। এবং তাদের এই উপলব্ধির কারণেই কিন্তু আমরা আজকে অনেক অগ্রগামী হয়েছি জাতি হিসেবে, অ্যাজ এ নেশন। যে আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তি, সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে, এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে, পত্রিকায় প্রকাশিত সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। আমি মনে করি যে আমার এই বক্তব্য থেকে সকল ধোঁয়াশা এবং কুয়াশা দূরীভূত হবে এবং আমাদের স্পষ্ট অবস্থান আমি মনে করি এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পেরেছি। আমি সবসময় আমার চাকরি জীবনে এদেশের সাধারণ মানুষ যারা আমাকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকেও এই দীর্ঘক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি এর মধ্যে আমার এই বক্তব্যের মাধ্যমে, তথ্যগুলোর মাধ্যমে সকল ধরনের অস্পষ্ট দূরীভূত হবে এবং যারা সংক্ষুব্ধ হয়েছেন তারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে অনেকক্ষণ ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম।